আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ইউরোপীয় কমিশন বলছে পাসপোর্ট মুক্ত সেঙ্গেন অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রিস চরমভাবে দায়িত্বের অবহেলা করেছে। বাংলাদেশের মানবাধিকার কর্মীরা বলছেন ভিআইপি সংস্কৃতির কারণে দেশের সাধারণ মানুষ পুলিশের সেবা পাচ্ছেন না। ভিআইপি প্রোটেকশন পুলিশের কাজ না, এই একটা ভ্রান্ত ধারণা থেকে, একটা ভ্রান্ত অভ্যাস থেকে কিন্তু পুলিশের কাছ থেকে আমরা যে সেবা পাওয়া উচিত সেটা পাচ্ছি না, আর পুলিশে হয়তো যে সেবা দেওয়ার জন্য প্রস্তুত তারা সেটা দিতে পারছে না। আর প্রান্তিক আয়োজনে শুনবেন বংশীবাদক গাজী আব্দুল হাকিমের সাক্ষাৎকার। এসব নিয়ে আজকে পরিক্রমা পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। তবে গোড়াতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি রিমি নাহরিন। ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট মুক্ত সেঙ্গেন এলাকার বহিঃসীমান্ত নিয়ন্ত্রণে গ্রিস তার দায়িত্বে গুরুতর অবহেলা করেছে। নভেম্বরে স্পট চেকের মাধ্যমে দেখা গেছে গ্রিস আগমনকারীদের যথাযথভাবে নথিভুক্ত করতে ব্যর্থ হয়েছে। গত বছর এথেন্সে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী যাওয়ায় সেখানে এই প্রক্রিয়া উন্নত করতে দেশটিকে 3 মাস সময় দেওয়া হয়েছে। গাড়ি থেকে কার্বন নির্গমনের প্রক্রিয়াকে ঢেলে সাজানোর প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। কর্মকর্তারা গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান এবং গাড়িগুলোকে পরীক্ষাকারী প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সংযোগ বিচ্ছিন্ন করতে চান। সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার বিদ্রোহী এবং বিরোধী গোষ্ঠীদের এক জোট বৈঠক করছে। এই সপ্তাহে শেষ নাগাদ জেনেভায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশ নেওয়া হবে কিনা সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরব সমর্থিত এই জোট প্রেসিডেন্ট আসাদের সরকারের সাথে কোনো আলোচনার আগেই গোলাবর্ষণ বন্ধ করতে এবং বেসামরিক এলাকায় অবরোধে ইতি টানতে চাপ সৃষ্টি করছে। এই জোটের একজন মুখপাত্র সালেম আল মেসলাত বলেন, এই আলোচনায় গুরুত্বপূর্ণভাবে মানবিক বিষয়গুলো তুলে ধরা হবে। We look really positive, positively to participate. তিনি বলছিলেন যে জেনেভায় শান্তি আলোচনায় অংশগ্রহণে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে রাজনৈতিক আলোচনার চেয়ে মানবিক বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউরোপে প্রথম সফরের অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ফ্রান্সে পৌঁছেছেন। এর আগে ইতালি সফর শেষে দেয়া এক বক্তব্যে মিস্টার রুহানি বলেন, ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্কের উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউরোপে তার প্রথম সফরে তিনি যেরকম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রেও সেরকম হতে পারত। তবে ওয়াশিংটনের প্রথমেই ইরানের ওপর থেকে প্রতিকূল মনোভাব পরিবর্তন করতে হবে বলে উল্লেখ করেন মিস্টার রুহানি। মিস্টার রুহানি বলছিলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শত্রু ভাবাপন্ন নয় অথবা উত্তেজনার ওপর ভিত্তি করে নয় এমন সম্পর্ক গড়ে তোলা সম্ভব এবং ওয়াশিংটনের কাছে এর চাবিকাঠি রয়েছে। তিনি আরও বলেন যে এই চাবি তার কাছে থাকলে তিনি অবশ্যই তার ব্যবহার করতেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার বিশ্ব সংবাদ। ফ্রান্সের সংবিধান পরিবর্তন করাকে কেন্দ্র করে এক বিতর্কের জেরে দেশটির বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান টোবোরা পদত্যাগ করেছেন। এই পরিবর্তন আনা হলে ফ্রান্সের সন্ত্রাসের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হবে। প্যারিসে গত নভেম্বর মাসে ইসলামপন্থীদের আক্রমণের পর যে প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সংবিধানের সংশোধনের এই প্রস্তাব এর মধ্যে অন্যতম। বিবিসির প্যারিসের সংবাদদাতা বলেন, এই পদক্ষেপ বাস্তবসম্মত কিংবা ন্যায়সঙ্গত কিনা অথবা এটি কেবলমাত্র যাদের
দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বেশ কিছু পশ্চিমা দেশের সরকার সন্ত্রাসবাদী আক্রমণের হুমকি এবং শরণার্থীদের ঢলের সাড়া হিসেবে মৌলিক স্বাধীনতা খর্ব করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে স্থূল ইসলাম ভীতি এবং শরণার্থীদের লজ্জাজনকভাবে হেয় করা হয়েছে বলে সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে বাংলাদেশ এবং ভারতের মানবাধিকার পরিস্থিতিরও কড়া সমালোচনা করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রমশ কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে এবং কঠোরভাবে ভিন্নমত দমন করছে বলে রিপোর্টে অভিযোগ করা হয়। বিবিসি বাংলা। আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। শর্টওয়েভ ছাড়াও এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশের প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠান লাইভ শোনা যাচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে খবরেই হয়তো শুনছিলেন, ইউরোপীয় কমিশন বলছে ইউরোপের পাসপোর্ট মুক্ত সেঙ্গেন অঞ্চলের বহির্সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রিস চরমভাবে দায়িত্বের অবহেলা করেছে। গত বছর লক্ষ লক্ষ অভিবাসী স্রোতের মুখে এথেন্স কর্তৃপক্ষ দিশেহারা হয়ে পড়ে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য গ্রিসকে মোট 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। আরো শুনুন মোয়াজ্জেম হোসেনের কাছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ভিসা ছাড়া চলাচলের জন্য যে চুক্তি, সেই সেঙ্গেন চুক্তির অধীনে ইউরোপের বাইরের সীমানা রক্ষার দায়িত্ব গ্রিসেরও। কিন্তু ইউরোপীয় কমিশন বলছে শরণার্থী সংকটের সময় এই দায়িত্ব পালনে গ্রিস চরম অবহেলা দেখিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শকরা দেখেছেন নতুন আসা লোকজনের নাম নিবন্ধন করা, তাদের আঙ্গুলের ছাপ নেয়া এবং তাদের কাগজপত্র যাচাই করা, এর কোনো কিছুই ঠিকমতো করেনি গ্রিস। ইন্টারপোল এবং অন্যান্য পুলিশ ডেটাবেজের সঙ্গে এসব তথ্য মিলিয়েও দেখা হয়নি। ইউরোপীয় কমিশনের এই রিপোর্ট এখন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য গ্রিসকে 3 মাসের সময় বেঁধে দিচ্ছে এবং যদি এর মধ্যে অবস্থার উন্নতি না হয় তখন সেঙ্গেন চুক্তির অধীন দেশগুলো স্ব দেশের সীমানায় নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। এর মানে ইউরোপের দেশগুলোর নাগরিকরা এখন যেভাবে অবাধে বিভিন্ন দেশে চলাচল করতে পারেন তার ইতি ঘটতে যাচ্ছে। যদিও এর মূল উদ্দেশ্য মূলত ইউরোপে অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানো। মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি বিষয়ক প্রতিবেদনকে তারা বিশেষ গুরুত্বের সাথে দিচ্ছেন না। এই প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজই বিশ্বব্যাপী প্রকাশিত এক সূচকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে 13তম অবস্থানে দেখিয়েছে। প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের অনেকেই অবশ্য মনে করছেন এ ধরনের প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতির প্রকৃত অবস্থারই প্রতিফলন ঘটছে। শুনুন ঢাকা থেকে মীর সাব্বিরের প্রতিবেদন। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই এর সূচকে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 14তম। এবার এক ধাপ পিছিয়ে এই অবস্থান এসেছে 13তে। 168টি দেশের ওপর গবেষণা করে দেয়া এ প্রতিবেদন সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, কোন দেশের সরকারি খাত কতটা দুর্নীতিগ্রস্ত তার উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয় এবং তারা বাংলাদেশের অবস্থানকে উদ্বেগজনক হিসেবে মনে করছে। প্রতি বছর দুর্নীতির এই সূচক প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা টিআই। কিন্তু এই প্রতিবেদন সাধারণ মানুষের কাছে কি অর্থ বহন করে? 13 নম্বর না, আমার মনে হয় যে 2-3 নম্বরে থাকলে মনে হয় সন্তুষ্ট হতাম। কেন সেটা মনে হয়? সর্বক্ষেত্রেই তো দুর্নীতি, যেখানে যাবেন অফিস আদালত, তারপরে আপনার দলের প্রভাব সবই। আমি একজন বাঙালি হিসেবে এটা অবশ্যই আমার কাছে লজ্জাস্কর বিষয়। যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি আছে আমাদের দেশেও। সব জায়গায় আপনার ঘুষ, উৎকোচ, ইভেন এখন চাকরির ক্ষেত্রেও। ঢাকার রাস্তায় বলছিলেন কয়েকজন সাধারণ মানুষ। কথা হচ্ছিল দুজন ব্যবসায়ীর সঙ্গে যাদের ব্যবসায়িক কাজে সরকারি কার্যালয়ে বিভিন্ন সময় যাতায়াত করতে হয়। 100% আমি মনে করেন যে ঠিকাদারি করি। আমার একটা বিল আজকে আটকা রয়েছে, মনে করেন যে 4 মাস। অলরেডি আমি 2.5 লাখ টাকার মতো দিয়ে ফেলাইছি। এখনো কিন্তু আমার বিলটা কিন্তু আমার ক্লিয়ার হয়নি। টাকাটা তো আমি সরকারি লোককে দিচ্ছি, আমি তো কোনো রাস্তার লোকেরা দেই নাই, রিক্সাওয়ালারাও দেই নাই, কোনো ফকিরও দেই নাই। এখন নাম কই দিয়ে যাবো, আমার বিল আরো 4 মাস পরে যাবো। আপনি প্রকৌশলী বলেন, অফিসিয়াল স্টাফ যারা আছে, অ্যাকাউন্ট সেকশন আছে, প্রত্যেকটা জায়গায় একটা পার্সেন্টেজ, এটা গিভ এন্ড টেকের ব্যাপার হয়ে দাঁড়াইছে। এর বাইরে আপনি চলতে পারবেন না।
বাংলাদেশে তো আইন আছে এবং এই দুর্নীতির বিষয়ে একটা দুর্নীতি দমন কমিশন, একটা আলাদা কমিশনও আছে। আপনি নিজে কখনো চিন্তা করেছেন যে এদের এখানে একটা অভিযোগ করা যায়, আপনি প্রতিকার পেতে পারেন? হ্যাঁ, এটা খারাপ বলেননি, এটা ভালো বলেছেন। তবে আপনি নিজেই নিজের কাছে প্রশ্ন করেন একজন বাংলাদেশী হিসাবে যে দুদকের কতটা ক্ষমতা আছে, দুদকের কাঠামো অবকাঠামো তেমন একটা উন্নয়ন না, দুদকের ফোর্স তেমন উন্নয়ন না। এই বিভিন্ন কারণে আসলে আমরা চিন্তা করছি এটা নিয়ে যাওয়াটা না যাওয়াটা সমান। ব্যবসায়ীদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক বলছেন, সূচকে অবস্থানটি বড় কথা নয়, তবে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার যে লক্ষ্য সরকার নিয়েছে সেজন্য বিষয়টিকে আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা 13 কেন 14 কেন বা আমরা হয়তো আর একটু বেশি থাকতে পারতাম, ব্যাপারটা তর্কটা কিন্তু ওইখানে নিয়ে। তর্কটা হচ্ছে যে আমাদের খুব বেশি উন্নতি হয় নাই, এটা আমরা সবাই মনে করি তাই, কিন্তু এইখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। সকলেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা হবে এই বিষয়টা নীতি নির্ধারকদের আরেকটু সচেতন হওয়া দরকার। মানে এই চ্যালেঞ্জটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। টিআই এর এই দুর্নীতির সূচককে সরকার আগেও সন্দেহের দৃষ্টিতে দেখেছে এবং এ নিয়ে কড়া মন্তব্য করেছে। এবছরের প্রতিবেদনের বিষয়েও প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান মনে করছেন এ সূচককে গুরুত্বের সাথে নেয়ার কারণ নেই। টিআইবি রিপোর্ট আমাদের এখানে আসলে এটা খুব দ্রুত পলিটিসাইজড হয় এবং আমার কাছে মনে হয়েছে যে ওদের স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জটিল এবং বেশ দুর্বল এই অর্থে যে ওরা নিজেরা কোনো সার্ভে করে না। 8-10টা অন্যদের সার্ভে, বিভিন্ন মেথোডোলজি, বিভিন্ন ডেটা, সেগুলোকে সমান ওয়েট দিয়ে ওরা একটা ইন্ডেক্স তৈরি করে। আর দ্বিতীয়ত হলো এর আসল বিচার হলো যে ইনভেস্টররা এর কতটুকু মূল্য দিচ্ছে। তো বাংলাদেশে এখন বিদেশি ইনভেস্টরদের যে উৎসাহ দেখা যায় তাতে মনে হয় না যে ইনভেস্টরকে এটা খুব একটা ইনফ্লুয়েন্স করতেছে। অতএব এটার আমি খুব একটা বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতির অবস্থাকে উদ্বেগজনক হিসেবে মন্তব্য করলেও এটিকে নাকচ করে দিয়ে মিস্টার রহমান বলেন, বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত বলাটা অনেকটা মুখরোচক অপবাদ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মনে করছেন। মীর সাব্বির, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের মানবাধিকার সংগঠকদের অনেকেই বলছেন, মন্ত্রী বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা সহ বিভিন্ন কাজে পুলিশকে ব্যবহারের যে ভিআইপি সংস্কৃতি রয়েছে তার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষকে পুলিশের সেবা দেওয়ার ক্ষেত্রে। অনেকে মনে করছেন, ক্ষমতাধর মানুষদের প্রভাবের কারণে অনেক সময় পুলিশ আইনের ভেতরে থেকে কাজ করতে পারে না। আজ বাংলাদেশে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রভাবশালীদের চাপ উপেক্ষা করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য পুলিশের কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। সকালে ঢাকায় হাইকোর্টের সামনে রাস্তায় দেখা যায় একজন মন্ত্রীর গাড়ি ছুটছে, সেই গাড়ির সামনে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে চলছে। এই দৃশ্য নতুন কিছু নয়। অন্যতম একজন মানবাধিকার সংগঠক স্বাধীন মালিক মনে করেন, এই ভিআইপি সংস্কৃতির কারণে পুলিশের একটা বড় অংশ ব্যস্ত থাকছে, ফলে সাধারণ মানুষকে পুলিশের সেবা দেওয়ার ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। আমাদের দেশে হলো যখন মন্ত্রী হয়ে গেলে বা ভিআইপি হয়ে গেলে ভাবখানা হয় যে জমিদার, আমি সবার উপর কর্তৃত্ব করার জন্য এসেছি, ওই জন্য আমার সৈন্য সামন্ত, অর্থাৎ আগে সৈন্য সামন্ত ছিল, এখন পুলিশ লাগবে। ওই কালচারের ব্যাপারটাই সাধারণভাবে বলা হয় যে প্রায় নাকি 1010 পুলিশ ভিআইপি কাজেই কখনো না কখনো ব্যস্ত থাকে। তারপরে এখন মোটামুটি একটু মাঝারি ধরনের কোনো সরকারি কর্মকর্তা হলেই তার ঢাক ঢোলের তো কোনো অভাব নাই। পুলিশের তো এই কাজ না, ভিআইপির প্রোটেকশন পুলিশের কাজ না। এই একটা ভ্রান্ত ধারণা থেকে, একটা ভ্রান্ত অভ্যাস থেকে কিন্তু পুলিশের কাছ থেকে আমরা যে সেবা পাওয়া উচিত সেটা পাচ্ছি না, আর পুলিশে হয়তো যে সেবা দেওয়ার জন্য প্রস্তুত তারা সেটা দিতে পারছে না। তিনি আরো বলেছেন, ভিআইপি সংস্কৃতির অংশ হিসেবে অনেক ক্ষেত্রে প্রভাব খাটানোর বিষয়ও আসে, আর প্রভাবশালীরা কোনো কাজে পুলিশের কাছে গেলে সেখানে পুলিশের ব্যবহারেও অনেক নমনীয়তা দেখা যায়। সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশের আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কঠোর থাকে বলে তিনি মনে করেন। ঢাকার রাস্তায় বিভিন্ন পেশার মানুষের অনেকেই বলেছেন, অনেক সময় সমস্যায় পড়ে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে গেলেও ভালো ব্যবহার জোটে না। অনেক সময় তাদের সামনেই প্রভাবশালীদের প্রতি ভিন্ন ব্যবহার তারা দেখেন। তারা বলেছেন, সমস্যা নিয়ে গিয়ে পুলিশের কাছ থেকে সাহায্য করার মানসিকতা তারা চান। আসলে আমরা সাধারণ জনগণ সবাই পুলিশের কাছ থেকে ভালো সুবিধা, ভালো ব্যবহার সবকিছু আমরা পাইতে চাই। দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কাছে যেতেই হবে, কিন্তু সংখ্যা থেকে যাওয়ার পরে আমার সেই আইনি অধিকার আমি সেখানে মর্যাদা দেওয়া হবে কিনা।
প্রভাবপতির ব্যাপারটা আছে, ওই সবকিছু মিলিয়ে মাঝে মাঝে দেখা গেছে যে ওরা কাজ করে, আবার অনেক সময় করতে পারে না বিভিন্ন পারিপার্শ্বিকতার জন্য। নাম প্রকাশ না করার শর্তে একজন বেসরকারি চাকরিজীবী বলছিলেন, তার একজন আত্মীয় পুলিশের হাতে ধরা পড়ে ভিআইপি ফোন কলে ছাড়া পেয়েছিলেন, কিন্তু তার ওই আত্মীয়ের সাথে ধরা পড়া অন্যদের প্রভাবশালী কেউ না থাকায় মুক্তি মেলেনি। আমি আমার নিজের থানার কথা বলতে পারি। একটা গন্ডগোলে আমার এক কাজিনকে ধরে নিয়ে গেছে, তো উনি আবার ওখানকার আওয়ামী লীগের রাজনীতি সক্রিয়। দেখলাম যে আমাদের এমপি স্যার ফোন করে দিল, তো ওনাকে ছাড়াই নেওয়া হয়েছে আর কি সেই সময়, কিন্তু অন্যরা তো ছাড়া পায়নি। তো আসলে দেখলাম যে পুলিশরা কিন্তু ঠিকই তাদের দায়িত্ব পালন করতে চায়, হয়তো বা এই যে পলিটিক্যাল বিভিন্ন কারণে তারা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেছে না, কেন জানি মনে হয়। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল উল্লেখ করেছেন, বড় ধরনের বা আলোচিত কোনো অপরাধ ঘটলে ভিআইপি যখন সেই ঘটনাস্থল পরিদর্শনে যান, সেখানেও তদন্ত বা অন্য সব কাজ ফেলে রেখে পুলিশ ভিআইপিদের সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন। তিনি মনে করেন, সাহায্য করার ক্ষেত্রে সবার প্রতি সমান আচরণ করা সহ পুলিশের কাজে পরিবর্তন প্রয়োজন। আমাদের পুলিশ বাহিনী কিন্তু কোনো ঔপনিবেশিক পুলিশ বাহিনী না, আমাদেরই দেশের পুলিশ বাহিনী। আমাদের বন্ধু হিসাবে তাদের অবস্থান আমরা দেখতে চাই। আমাদের চেষ্টায়, আমাদের করের পয়সায়, আমাদের অনুমতি সাপেক্ষেই কিন্তু তারা ক্ষমতাগুলি প্রাপ্ত হন। সেই ক্ষমতা অবশ্যই যখন ব্যবহার হবে সেটা জনগণের সুবিধার্থেই ব্যবহৃত হবে। পুলিশের কর্মকর্তারা অবশ্য বলছেন, মাঠ পর্যায়ে বা পুলিশের থানাগুলোতে এখন সাধারণ মানুষের সাথে পুলিশের আচরণের অনেক পরিবর্তন হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমানের বক্তব্য হচ্ছে, অপরাধ দমন বা আইন শৃঙ্খলা রক্ষার মূল কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয়, সেটাকে অগ্রাধিকার দিয়েই পুলিশ বাহিনীতে বিভিন্ন পদক্ষেপ তারা নিচ্ছেন। আমাদের সামাজিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছুরই প্রভাব এসে পড়ে আমাদের পুলিশিং এর ক্ষেত্রে। যতটুকুই প্রভাব বাইরে থেকে আসুক না কেন, আমাদেরকে কাজ করতে হয় আইন এর মধ্যে বন্দী অবস্থায়। এই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে যেটা বলি যে প্রফেশনালি একটু সাউন্ড হওয়া প্রয়োজন, প্রফেশনালি ট্যাক্টফুলি হ্যান্ডেল করা দরকার, সেগুলো আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে রাখি, যাতে করে কোনো অকওয়ার্ড সিচুয়েশন যদি হয় সেরকম, তাহলে যেন মোকাবেলা করতে পারি। এক ধরনের সামাজিক ইন্টারেকশন, সোশ্যাল ইন্টারেকশনের মাধ্যমে আমাদেরকে সবসময় যেতে হয়। সেগুলো যে খুব একটা বড় সমস্যা সেটা আমার কাছে মনে হয় না। তবে মানবাধিকার সংগঠকরা মনে করেন, ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পুলিশের মূল কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য রাজনীতিকদেরকেই পদক্ষেপ নিতে হবে। কাদির কল্লোলের প্রতিবেদন। এ সপ্তাহে সাক্ষাৎকার রয়েছে একটু পর, কিন্তু তার আগে আজ রাতের খেলার খবর। ক্রিকেটের খবর। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্রুপ এতে আজ বাংলাদেশের চট্টগ্রামে বাংলাদেশ দল 43 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এই ম্যাচে টসে জিতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। স্বাগতিক দলটি তাদের ইনিংসে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 240 রান সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 73 রান করেন। 241 রান করার টার্গেট নিয়ে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংসে 48 ওভার 4 বলে সব উইকেটের বিনিময়ে 197 রান করেছে। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। আজই এই টুর্নামেন্টের অপর ম্যাচে গ্রুপ সিতে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল 299 রানের ব্যবধানে ফিজির অনূর্ধ্ব 19 দলকে পরাজিত করেছে। টেনিসের খবর। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উন্নীত হয়েছেন ব্রিটেনের জোহানা কন্টা এবং অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনালে চীনের ঝাং শুয়াইকে 2 সেটে পরাজিত করেন কন্টা। ফাইনালে জার্মানির এঞ্জেলিক কেয়ারবারের মোকাবিলা করবেন তিনি। এই ছিল এখনকার মতো খেলার খবর। আপনারা বিবিসির অনুষ্ঠান পরিক্রমা শুনছেন। এবার আমন্ত্রণ আজ রাতের অন্য আয়োজনে। বিবিসি বাংলায় এই সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরোজা নিলাম। আমাদের এই সপ্তাহের অতিথি বাংলাদেশের অন্যতম একজন যন্ত্রশিল্পী, যাকে মূলত আমরা বাঁশি বাজাতেই দেখি, গাজী আব্দুল হাকিম। গাজী আব্দুল হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসিকে সময় দেওয়ার জন্য। বাঁশি বাজানোর শুরুটা হলো কিভাবে? একেবারে ছোট্টবেলা থেকে। এটা কিভাবে হলো এটা আমি ঠিক বলতে পারবো না। খেলার ছলে মানে যেখানে মেলা হতো বা আমার বাড়ির আশেপাশে সমস্ত হিন্দু এলাকা ছিল, হিন্দু প্রধান এলাকা, ওখানে গান বাজনা হতো। আমি সেখানে গিয়ে সারা দিন রাতে 24 ঘন্টা ওই গান বাজনার ভিতরেই থাকতাম। আর যেখানে কোনো
মেলার ভিতরে যখন বিভিন্ন রকম গান বাজনা হচ্ছে বা নাগরদোলা চলছে বা বিভিন্ন হচ্ছে, আমি তখন ওই বাঁশি কোথায় বিক্রি হচ্ছে ওইখানে গিয়ে বসে থাকতাম। তার মানে আমি এবং বাঁশি মানে আমার সাথে একবারে কিভাবে মিশে আসছে আমি জানি না। ওই বয়সে তো আমার খেলা করার কথা, সুন্দর সুন্দর কাপড় চোপড় বা যে অন্য খাবার দাবারের প্রতি লোভ থাকার কথা, কিন্তু তা না হয়ে আমার বাঁশির প্রতি লোভটা হলো কেন? এখন আমি ওইটাই রিয়ালাইজ করি যে আল্লাহ পাক হয়তো বা আমাকে দিয়ে বাঁশি বাজাবেন এই জন্যেই বোধহয় এই কাজটি করেছেন আর কি। ছোটবেলা থেকে যখন বাঁশির প্রতি আগ্রহ, বাঁশি বাজাচ্ছেন, পরিবার থেকে কেউ কি বাধা দিয়েছে? একটা সাংঘাতিক রকমের, মানে এটা তো আমার পরিবারে কেউ কখনো গান বাজনা জগতেও ছিল না। আমার আম্মা উনি কিন্তু খুব পছন্দ করতেন আমার বাঁশি। আমি বাঁশি বাজাতে লাগলে সবাই যখন মানে যে আমার উপরে খুব বিরক্ত, আমি লেখাপড়া ছেড়ে বোধহয় বাঁশির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি এইটা দেখে, মানে সবাই যখন এবং গ্রামের সব লোকজন বলছে যে গাজী সাহেবের ছেলেটি বোধহয় উচ্ছন্নে চলে গেল। কিন্তু আমার মা তখন বলছে যে তুমি যেটাই হবে শ্রেষ্ঠ হবে, মানে মাঝামাঝি কিছু না, তুমি যদি বাঁশি বাজনাই শিখতে চাও এটাই তুমি সর্বশ্রেষ্ঠ হবে, তাহলে তোমাকে দেখবে সারা পৃথিবী তোমাকে গ্রহণ করবে, তখন আর কেউ বলবে না যে ছেলেটি নষ্ট হয়ে যাচ্ছে। কার কাজ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? প্রথমত আমি বলতে চাই অলোকনাথদের বাঁশি। তখন আমি যখন শুনতাম কোনো গানের সঙ্গে, মান্নাদের কোনো গানের সঙ্গে বা এইভাবে হচ্ছে, তখন আমি না পাগলের মতন হয়ে যেতাম যে এইভাবে বাঁশি বাজানো যায় নাকি। পরবর্তীতে তো পান্নালাল ঘোষ ছিলেন, পরবর্তীতে হরিপুরের চৌরে সিজু এসছেন, এবং আমরা এখন যারা বাজাই বাংলাদেশের রহমান সাহেব ছিলেন, খুব ভালো বাঁশি বাজাতেন। আপনি বাংলাদেশের বাইরে বাঁশি বাজিয়েছেন, আপনি হাউস অফ কমন্সে বাঁশি বাজিয়েছেন, আপনি কমনওয়েলথ সামিটে বাঁশি বাজিয়েছেন, সেখানে আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল? হাউস অফ কমন্সে যখন আমি প্রোগ্রাম করি, এটা একটা কঠিন অবস্থা, মানে আমি ঠিক বুঝাতে পারবো না। এখানে কোনো বাঙালিরা কিন্তু ছিলেন না, একমাত্র আমার এক বন্ধু আছেন ওখানে, আমিন আলী, মিস্টার আমিন আলী, দ্য রেড ফোর্ডের মালিক, উনি মেনলি অ্যারেঞ্জটা করেছিলেন। এবং ওখানে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিলেন, পাকিস্তানি অ্যাম্বাসেডার ছিলেন এবং ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ছিলেন, আর সবই সাদারা, মানে যে ওইখানকার ব্রিটিশ এমপি মিনিস্টাররাই ছিলেন। বাঁশি বাজাবার পরে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার উঠে যখন তার বক্তৃতায় বলছে বারবার যে আমাদের ইন্ডিয়ান গাজী আব্দুল হাকিম আজকে সারা পৃথিবী জুড়ে নাম করছে, এরকম খুব নাম হয়েছে তার, এত সুন্দর বাঁশি বাজান, এই বাঁশি আমাদের খুব সাংঘাতিক প্রশংসা করছে। তখন আমাদের অ্যাম্বাসেডার সাহেব ছিলেন ডক্টর ইউসুফ সাহেব, তখন ওনাকে আমি বলছি যে আপনি কিছু বলেন, আমাকে তো এরকম বলার কোনো পাচ্ছি না। আমি বললাম যে আমি তো বাংলাদেশের। তখন আমাকে সাংবাদিকরা বারবার করে বলার চেষ্টা করেছে যে আপনি, তখন আমি বললাম যে দেখেন আমি বাংলাদেশের গাজী আব্দুল হাকিম, আমি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেখানকার গাজী আব্দুল হাকিম। 71 সালে আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, মানে সেই দেশের বাসিন্দা হিসেবে, বাঙালি হিসেবে, বাংলাদেশের বাঙালি হিসেবে আমার পরিচয় হোক, এটাই আমি চাই। যন্ত্রশিল্পী হিসেবে কি কখনো কোনো বিরূপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে? আমাদের ভালো কি যে বাসে আমি ঠিক জানি না, সাধারণ অডিয়েন্স ছাড়া সমাজে কি সঠিক মূল্যায়ন আছে যন্ত্রশিল্পীদের? তা কিন্তু নেই। আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে যাবেন বা স্কুলে পড়াতে যাবেন, আপনি তখন এদেশের, আমি খুব আক্ষেপ করে এই কথাগুলো বলি, মেয়েকে বিয়ে দিতে গেলে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হবেন। বাবা কি করে বাঁশি বাজান, বাবা কি করে সেতার বাজান, বাবা কি করেন তবলা বাজান, একটা বাজনদার বা বাজনা বাজান, তার মেয়েকে বিয়ে করবো। অথচ সারা পৃথিবীতে মিউজিশিয়ানদের কিন্তু সব থেকে বেশি মূল্যায়ন, আপনি জানেন। এবং সেখানে আমি যখন বিদেশে যাই, তখন আমার পাসপোর্টটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নামটা যখনই সার্চ করে সে আমাকে দেখেই কিন্তু একেবারে আলাদা করে নিয়ে আমাকে আলাদা করে ইমিগ্রেশন পার করে দেয় উইথ রেসপেক্ট। অথচ সেই তুলনায় কিন্তু আমি কি বাংলাদেশে আমরা কতটুকু রেসপেক্ট পাই আপনারা জানেন। শিল্পীরা তাও তো কিছুটা হলেও পায়, কিন্তু যন্ত্রশিল্পীরা আরো পায় না। এদেশে সত্যি সত্যি যন্ত্রশিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেই হবে। শিল্পীদের যেমন করতে হবে, সাথে সাথে যন্ত্রশিল্পীদের বিশেষ করে পৃষ্ঠপোষকতা সরকারি বেসরকারি উভয়ভাবে না করলে এদেশে কখনো আর যন্ত্রশিল্পী তৈরি হবে না। এবং আলটিমেটলি আপনারা জানেন যে টোটাল এদেশে ভালো ভালো যন্ত্রশিল্পী তো নেই, কিছু কিছু যন্ত্র একেবারে হারিয়ে যাচ্ছে। যেমন সারিঙ্গি প্লেয়ার নেই, একটা ক্লারিনেট প্লেয়ার নেই, একটা ট্রাম্পেট প্লেয়ার নেই,
একটা ইসরাস প্লেয়ার একজন দুইজন, সিতার প্লেয়ার একজন দুইজন, বাঁশিবাদক একজন দুইজন, তো এ দিয়ে একটা জাতি তো চলতে পারে না, একটা দেশ চলতে পারে না। আমরা প্রত্যেকটা সময় রিয়েলিটি শো করে করে প্রতি বছর অন্তত 100-200 আর্টিস্ট তৈরি করছি, কিন্তু আমরা কিন্তু মিউজিশিয়ান তৈরি করছি না। মিউজিশিয়ান তৈরি করার কোনো ব্যবস্থাও নেই। এবং আপনি দেখেন এতগুলো মিউজিক কলেজ হোক, তারপর ভার্সিটিতেও মানে যে সেখানে কিন্তু কোর্স খোলা হয়েছে এমইউজ করা, বিমিউজ করা, কিন্তু মিউজিকের উপরে কিন্তু নেই। সুতরাং মানে মিউজিকের উপরে যত কাজ করবেন আপনি, প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনি মিউজিশিয়ান তৈরি করেন, তাহলে এই যে উগ্র সাম্প্রদায়িকতা বলেন আর অমুক বলেন তমুক বলেন, এগুলো কিছু থাকে না। প্রত্যেক ঘরে যদি গান বাজনা হয় তখন ওই ছেলেটি তো বিপদগামী হবে না কখনো। আপনি যেটা বললেন যে প্রত্যেক ঘরে ঘরেই মিউজিশিয়ান তৈরি করা এবং মিউজিশিয়ানদের প্রতি সারা পৃথিবীতে যে ধরনের একটা মূল্যায়ন করা হয়, বাংলাদেশে এখন পর্যন্ত সেটা গড়ে ওঠেনি। আপনারা একটা ফোরাম তৈরি করেছেন, একটা সংগঠন, তো সেই লক্ষ্য নিয়েই কি তৈরি করেছেন? অবশ্যই সেই লক্ষ্য নিয়ে তৈরি করেছি যে আমরা এই গাজী আব্দুল হাকিম যখন বিদেশে যাচ্ছি আমি, সেখানে আমার মূল্যায়নটা সম্পূর্ণ আলাদা। মানে বাংলাদেশ মানে গাজী আব্দুল হাকিম বাংলাদেশ, এর ভিতরেই তো আছে। সেই গাজী আব্দুল হাকিম যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামছি, তখন কিন্তু আমি সাথে সাথে সাধারণ গাজী আব্দুল হাকিম, তা তো না, আমি তো সাধারণ গাজী আব্দুল হাকিম না, আমি 16 কোটি মানুষের ভিতরে একজন গাজী আব্দুল হাকিম। সুতরাং আমাকে সেইভাবে মূল্যায়ন করা উচিত, সেইভাবে মূল্যায়ন করতে হবে। যদি জাতি সেভাবে মূল্যায়ন করতে না পারে, তার দায়ভার জাতির, দায়ভার কিন্তু আমার না। আমি বিদেশ থেকে সম্মান বয়ে আনছি, যত পারি আমার দেশকে মানে সে দেশে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং জাতি হিসেবে, মানুষ হিসেবে, বাংলাদেশ হিসেবে মানে যে মূল্যায়ন করার যন্ত্রশিল্পীদের অবশ্যই করতে হবে। আপনি ব্যবসায়ীদের বিভিন্ন রকমের এদের ভিআইপি হিসেবে আপনি তাদের ট্রিট করছেন, কিন্তু এদেশের কোনো যন্ত্রশিল্পীদের, এদেশের কোনো আর্টিস্টদের কেন আপনি ভিআইপি হিসেবে ট্রিট করছেন না? 21 পদক পাওয়ার পরে, স্বাধীনতা পদক পাওয়ার পরে সেই আর্টিস্টদের আপনি ভিআইপি হিসেবে চিহ্নিত করছেন না, তাহলে দেশের মূল্যায়নটা হবে কি করে? আপনি একটি স্কুল করেছেন যেখানে আপনার কাছে অনেক স্টুডেন্ট আসে বাঁশি শেখার জন্য। কেমন স্টুডেন্ট পাচ্ছেন? তাদের মধ্যে আগ্রহটা কেমন দিচ্ছেন? আপনি কি দেখতে পারেন পরবর্তীতে বড় কোনো শিল্পী হিসেবে তারা গড়ে উঠতে পারে? দেখুন, এখন যারা বাঁশি বাজাচ্ছে তাদের মেন মানুষগুলো সবই কিন্তু আমার ছাত্র। কিন্তু একটা জিনিস আমি যেটা অসুবিধা হচ্ছে, অল্প কিছুদিন পরে শিখেই রাতারাতি স্টার হয়ে যাওয়ার একটা প্রবণতা আমি দেখছি। এবং যখনই কাঁচা টাকা পায় তখন কিন্তু আর শেখার প্রতি তাদের ওইরকম আগ্রহ থাকছে না, এই একটা অসুবিধা। আর এখন কিছু কিছু মানুষ আছে যারা প্রফেশনাল হয়তো অন্য কোনো কাজ করেন, বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা হয়তো প্রফেশনালি এইভাবে নেবে না, অন্যভাবে নেবে, তারা শিখছে। আমি জানি না, এরকম কিছু কিছু ছেলেপেলে এখন যারা শিক্ষিত ছেলেপেলে আসছে, এরা মোটামুটি আমার মনে হয় কিছু কিছু ভালো হবে। আপনি 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানকার কোনো একটি অভিজ্ঞতার কথা বা কোনো একটি স্মৃতি যদি আমাদের বলেন। মুক্তিযুদ্ধের ঘাঁটিটা হয় আমাদের বাড়িতে, থানার মধ্যখানে আমাদের গ্রামটা, চেচুড়ি গ্রাম, ডুমরিয়ার ভিতর পড়ে। অভয়নগর, মনিরামপুর, এদিকে কেশবপুর, এদিকে দৌলতপুর, মানে এটা যশোর, সাতক্ষীরা সবকিছু মিলে এমন একটা জায়গা, ওই জায়গাটা পুরো একটা ঘাঁটি। এবং মানে কোনো কিছু আমাদের পেত না, ওরা বারবার চেষ্টা করছে। তখন শ্রী নদীতে আমরা একবার অ্যাম্বুশ করে, ওপার থেকে যখন আমাদের অ্যাটাক করার পর ওরা যখন আসছে, ইসি উঠছে, নৌকায় উঠছে, তখন আমরা এখান থেকে ফায়ার করা শুরু করলাম। ওরা চলে যায় ওদিন, 2 দিন পরে, তার 2 দিন পরে চারিদিক থেকে আমাদেরকে রক্ষা করে ফেলে। আমরা এক পর্যায়ে সবাই বিচ্ছিন্ন হয়ে যাই। আমার সহযোদ্ধা একজন ছিল আলী নাম করে, তখন মানে যে ওই ছেলেটি ও ধরা পড়ে যায়, একটু অনেক মোটা ছিল। তো ধানের ক্ষেতের ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন রাজাকাররা ওকে ধরে ফেলে আর কি, মানে যে বিলের ভিতরে। আমরা তখন বিভিন্ন ভাবে 3-4টে এলাকা আমাদের পয়েন্টে আমরা ছিলাম, কিন্তু ওরা চারিপাশ থেকে যখন আমাদের অ্যাটাক করছে, তখন আমরা টিকতে পারিনি। তো আলীকে ধরে নিয়ে মানে জোর গলাটা কেটে নিয়ে দেহটা ফেলে যায়। তখন আমরা ওই এলাকাটা আমাদের এলাকাটা যখন ছেড়ে যাব, তখন মানে যে প্রচন্ড বৃষ্টিও ছিল, তখন লোকজন সবাই বলছে আমরা ওই এলাকাটা ছেড়ে দিই। তখন আমি একটা জেদ ধরলাম যে আমি কিছুতেই ওর দেহটা কবরস্থ না করে আমি এলাকাটা ছাড়বো না। এবং একটা নৌকায় করে মানে যে সেখান থেকে ওই রাত্রিবেলায়, একটা বাজবে, চারিদিকে যখন আমাদের শত্রু, তখন তার ভিতর দিয়ে ওই কোথায় হয়েছিল, ঘটনাটা ঘটছিল সেটা আমি জানি। তারপরে তাকে সেখান থেকে এনে তারপর দাফন করে ওই এলাকাটা আমরা ছেড়ে দিই। এটা আমার জীবনের মানে যে কোনোদিন আমি এই স্মৃতিটা ভুলতে পারি না। মানে এটা চোখের সামনে দেখা, তো এটা আমাকে তাড়া করে ফেলে। গাজী আব্দুল হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দেশবাসী যারা এই অনুষ্ঠানটা শুনবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
গাজী আব্দুল হাকিমের সাক্ষাৎকার নিয়েছেন আফরোজা নীলা। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ইউরোপীয় কমিশন বলছে পাসপোর্ট মুক্ত সেঙ্গেন অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্রিস চরমভাবে দায়িত্বের অবহেলা করেছে। সন্ত্রাসীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার উপর এক বিতর্কের মধ্যে ফ্রান্সের বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান টবিরা পদত্যাগ করেছেন। আর মালয়েশিয়া দুর্নীতি দমন সংস্থা বলছে প্রধানমন্ত্রীকে সরকারি অর্থ তছরূপের অভিযোগ থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত তারা পর্যালোচনা করবে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। প্রযোজনা করলেন মোয়াজ্জেম হোসেন। বিবিসি থেকে আমাদের